শাড়ি মানে কাপড় কিন্তু শুধু নয়, এটা বাঙালিদের মেয়েদের কাছে একটা জড়িয়ে ধরা একটা হার। আর বলে না, কথায় আছে শাড়িতেই নারী। আর সেই শাড়ি যদি হয় বেনারসি, তাহলে তো জমে ক্ষীর। আত্মার সম্পর্ক কিন্তু একটা বাঙালি মেয়েদের কাছে, তাই না? যে কোনো মেয়েকে, সে মোটা রোগা লম্বা বেটে যাই হোক না কেন, একটা বেনারসি শাড়ি যদি গায়ে দেয়, তাকে তো কতটাই সুন্দর লাগে। আর নববধূকে যদি এরকম একটা বেনারসি শাড়ি গিফট করা যায়, তাহলে তো জমে কি, তাই না? তো যাই হোক, একটা বিয়ে বাড়ি তো আছে। তো সেখানে একটা খুব কাছের একটা বোনকে বিয়েতে যাব, তো ওকে কিছু না দিলে তো হয় না। আর যখন নিজের দোকান আছে, সেখান থেকে একটা বেশ শাড়িটা দেওয়া উচিত। তো ওর সামনেই বিয়ে, তো নববধূকে এখান থেকে চয়েস করা হচ্ছে যে কোন শাড়িটা দেওয়া যায়। তো তাই জন্য নিয়ে নিলাম কাতান বেনারসি দোকান থেকে। তো এখানে লাল কালার, তো ভেবেই নিলাম লাল কালার তো সবার কাছেই থাকে। আর বিয়ের কোণে তো অবশ্যই লাল কালার থাকবেই, জানা কথা, বিয়ের দিন পরবে। কিন্তু লাল কালারকে বাদ দিয়ে পেছনে রেখে চললাম অন্য কালারের দিকে। এখান থেকে কোন কালারটা তোমাদের কাছে মনে হচ্ছে ওকে দিলে ভালো লাগবে? আমাদের কিন্তু চয়েস করা হয়ে গেছে, ওর জন্য চুজ করে নিয়েছি এই এই অরেঞ্জ কালারের বেনারসিটা, ছোট ছোট বুটি করা। কি ভাল লাগছে না? আমাদের কাছে তো খুব ভালো লেগেছে, আমি চয়েস করে রেখেছিলাম। দুদিন পর কিন্তু বিয়ে বাড়ি। আর তোমাদের যদি কখনো বিয়েতে বা কোনো অনুষ্ঠানে এইরকম কাতান বেনারসি লাগে, তাহলে অবশ্যই কিন্তু আমার দোকানে ভিজিট করতে পারো। একবার বলে দেবো আমার দোকানটা কোথায়: কল্যাণী গয়েশপুর গোল বাজারে আমার দোকান আছে, অটো স্ট্যান্ডের, কাঁচরাপাড়া অটো স্ট্যান্ডের পাশেই। তো চলো, এবার তো রেডি হতে হবে। বাড়ি চলে এসেছি, রেডি শাড়িটা নিয়ে এবার রেডি হব। তো বাড়ির সবার কিন্তু নেমন্তন্ন আছে বিয়েবাড়িতে। এবার যাব কি যাব না করতে করতে লাস্টে মা বললো, তাড়াতাড়ি করে রেডি হ, কিন্তু বেশিক্ষণ আর টাইম নেই। তোর বাবা এসে গেলি তখনই কিন্তু বেরিয়ে পড়ব। আর তোর বাবার রেডি হতে বেশিক্ষণ লাগে না, যত রেডি হতে দেরি তোরই লাগে। কেন কেন বুঝি না। আর তার মধ্যে পরতে চেয়েছি শাড়ি। এই দেখো, এই পরেছিলাম এই শাড়িটা আমার পার বসানো হয়ে গেছে। আর এই দেখো পরে ফেললাম। আর একটু চেষ্টা করছিলাম অন্যভাবে পরার, তো চেষ্টাটা করে যাই হোক একটু হলেও সফলতাটা পেয়েছি। তো আর হেঁটে হেঁটে যেতে হবে, আর শরীরটা কিন্তু খুবই খারাপ, ঠান্ডা লেগেছে। এখনো গলার আওয়াজে বুঝতেই পারছো, তোমাদের কাছে নিশ্চয় শুনতে একটু খারাপই লাগছে। তো কিন্তু বেশিক্ষণ টাইম নেই, আর শরীরও খুব একটা ভালো না, গরমও পড়েছে। তো তাই জন্য চলো একটু হালকা করে একটু একটু নিজেকে সাজিয়ে তুলি। আর মেয়ে মানেই তো একটা মেয়ে 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 তো ফুলের সমান মনে করি আমি নিজেকে। কারণ একটা ছেলেকে যেমন সাজানো যায় না, তেমনি একটা মেয়েকে কিন্তু খুব সুন্দর করে সাজানো যায়। তো আমার সাজার জিনিসের ঝুড়ি কিন্তু খোলা শুরু করে দিয়েছি। মানে বুঝতে পারছো, সাজার জিনিস বলো তো কার কি আছে এরকম। সাজার জিনিস প্রচুর থাকতেও সে সাজুগুজু করে না খুব একটা, একমাত্র কোথাও গেলেই সাজতে বসে যায়। আর সাজে তখন এমনই সাজে মনে হয় সে কত দিনের সাজ একবারে সেজে গেছে। তার মধ্যে কিন্তু আমি করি, আমার কত সাজার জিনিস আছে, আমার এত ভালো লাগে, কিন্তু ইউজ করা খুব একটা হয়ই না। তো যাই হোক, একটু সেজে গুজে নাচানাচি করে নিলাম। কেন জানি না মনে হলো খুব একটা আমি কিন্তু চঞ্চল মেয়ে একদমই নয়। তো একটু নাচানাচি করছিলাম, এনজয় করছিলাম একটু, কখনোই এরকমভাবে করি না, কিন্তু কেন মনে হলো একটু করলাম। আর টোনার দিয়েছিলাম, তাতে চোখ কিন্তু খুব জ্বালা করছিল। তো তার সাথে একটু ফাউন্ডেশন দিয়ে দিয়েছে, দিয়ে
টাচ করে নিয়েছি। দেখো একটু, এটা হচ্ছে সেটিং পাউডার। সেটিং পাউডারটা হালকা দিয়ে দিলাম। আর আমার বলে সাজতে অনেকক্ষণ টাইম লাগে, কেন জানি না। আর শাড়ি পরলে তো সেটা লাগবেই, বুঝতেই পারছো। সবসময় পরা যারা শাড়ি পরে তাদের তো কোনো ব্যাপারই না, ধরে আর ছাড়ে এরকমই একটা ব্যাপার লাগে। আর আমার না পরতে পরতে এত খারাপ অভ্যাস হয়ে গেছে যে এখন খুব একটা শাড়ি পরতে গেলে আমার 10 ঘন্টাই বলা যায় লাগতে পারে। জানো, বিয়ের আগে না খুব শাড়ি পরতে ভালোবাসতাম। তখন মাঝে মধ্যেই তখন মাঝে মধ্যেই কিন্তু মায়ের শাড়ি দখল করে পরতাম। আর ছোটোর থেকেই মোটামুটি আমার 8-9 থেকে আমি কিন্তু বাবার থেকে কিছু একটা করে শাড়ি নিতাম। আমাদের তো দেওয়ার কেউ ছিল না, তখন বাবার থেকেই যত কিছু। বাবাই দুর্গাপুজোর সময় 3-3টে ড্রেস মোটামুটি দিতই। তো তার মধ্যে একটা থাকতো শাড়ি। তো ছোট থেকে আর চলো বরের দেওয়া, দেখো সাজুগুজু তো করেছি, এবার বরের দেওয়ার চুড়িটা পরে নিয়েছি। কেমন লাগছে কমেন্ট করে বলো। এইটা কিন্তু সত্যিই আমার খুব ভালো লেগেছিল। আমার বর পারফেক্টলি এই জিনিসটা আমার জন্য এনে দিয়েছিল। হঠাৎ কি মনে হয়েছিল জানি না, এই এইটা কিন্তু আমার কাছে সারপ্রাইজ ছিল। তো আমি রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে বলো। জানো, আজকে সাজতে আমার বেশিক্ষণ টাইমই লাগেনি, আমি তো ভাবতেই পারছি না। আর জিজুর দেওয়া পুরী থেকে আনা হচ্ছে গলার মালাটা, এটাও কিন্তু আমি পরে নিয়েছি। জানি না কেমন সেজেছি, কিন্তু বলেছিলাম হালকা সাজ মানে হালকা সাজি। আর হঠাৎই জানো, এবারে চুল বা ফ্রেঞ্চ রোলটা আমার এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো সবাই আমরা আমরা কিন্তু সবাই রেডি। বাবা, মা, আমি তিনজনই কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে। কি করব যে, কতটা দূর জানো। আমি তো কোনোদিনও বাড়ি যাইনি, কিন্তু চিনিও না। হ্যাঁ, এইটুকু জানি আমার স্কুলের কাছাকাছি, মানে আমি ছোট্টবেলায় যে স্কুলে পড়তাম ওই বোনটাও কিন্তু সেই স্কুলে পড়তো। বাড়ি কিন্তু বাবা চেনে না, কিন্তু অনেক কষ্ট করে যা হোক বলতে পারো এইরকম প্রথম আমি এরকমভাবে এক্সপিরিয়েন্স করলাম বিয়ে বাড়ি। তোমাদের সাথে সেটাই গল্পটা করি, চলো। আর ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলছে, গল্পটা তো শুনে যাও, দাঁড়াও। আমরা আমরা কেউই চিনতাম না বাড়িটা, কিন্তু এবার এমন রাস্তাতে ঢুকেছি, রাস্তা বলবো না কাদা বলবো, হুমড়ি গিয়ে পড়িনি, এই আমার কপাল ভালো। তো সেইখান থেকে আমি মানে কাদায় পা চুবিয়ে গেল, এমন প্রথম আমার এক্সপিরিয়েন্স যে বিয়ে বাড়িতে গিয়ে শাড়ি উঁচু করে গেলাম, আর ওখানে যেতে না যেতেই কাদার মধ্যে পা পড়লো। ওখানে পা বাবা ধুইয়ে দিয়েছে, মানে পা ওখান থেকে রান্নার ওখান থেকে জল নিয়ে যা হোক পায়ে জল দিয়ে বউয়ের কাছে গেলাম। জানো, মায়ের সাথে এটাই বলছিলাম, ওর তো বিয়ে হয়ে যাবে কিন্তু কাকু হয়ে যাবে একা, কারণ ওর মা তো নেই, তাই জন্য। এইখানে কিন্তু এখনো কিন্তু বড়মশাই আসেনি। আর বড়মশাই বাড়ি তো এত কাছাকাছি না, সেই বাড়ি হচ্ছে নবদ্বীপ, মানে মায়াপুর, একটু দাঁড়াতে হবে। তো দেখো কত সুন্দর রাস্তা থাকতে আমরা কোথা দিয়ে এসেছি, কিন্তু মাঝে মধ্যে একটু একটু হালকা বৃষ্টিও নেমে গেছে। তো এখানে এবার ফুচকার লাইনে দাঁড়িয়ে ফুচকা খাবো। বাহ, আজকের দিনটা কিন্তু আমার ভালোই গেছিল, কিন্তু আবার খারাপও গেছিল বলা যায়। আমার বিয়েবাড়ির এক্সপিরিয়েন্স এরকম কখনোই হয়নি। এত সুন্দর রাস্তা থাকতে কোন কাদায় গিয়ে পড়লাম। ভাগ্যিস মুখ থুবড়ে পড়িনি, এই আমার কপাল। তো এই হোক, ফুচকা কাকুটা কিন্তু ফুচকা বানিয়ে আমাকে খাইয়েছে, এইটুক কিন্তু ঠিক। সবাই কিন্তু আমাকে ভালোভাবে ফুচকা বানিয়ে খাওয়াতে পারে না। ওনাকে আমি 100-তে 100 দিয়েছি, কারণ আমি একদমই ঝাল খেতে পারি না, তাই জন্য। তো ফুচকা খেয়ে রয়েছি, আর ভাবছিলাম একটু ফটো তুলবো ভাবছিলাম, কিন্তু কোথায় তুলবো কি করবো বুঝেই তো পারছি না। আর তারপরে কি
এখানে কাউকে খুব একটা চিনতে পারছি না, কোনো বন্ধু বান্ধব কাউকে দেখতে পাচ্ছি না, খুঁজেই চলছি। আরে ভাই তোরা কোথায় গেলি রে, আয় রে আয় আয়। তো খেতে বসে গেলাম, খাবার দেখলাম এখন ফাঁকা রয়েছে তাই চলে গেলাম, খেতে বসে গেছি। দেখো এখানে ভাই বোনটার কিন্তু ফটো দেওয়াই আছে, মানে যাদের নববধূ আর তারপর তার হাজবেন্ডের, হবু হাজবেন্ডের। তো দুজনকে কিন্তু ভালোই বানিয়েছে। তোমাদের কাছে কেমন লাগছে? আমার কাছে তো খুব ভালো লাগছে। তো মেনুটা তোমাদেরকে, তো মেনুতে কিন্তু ছিল, প্রথমেই ছিল হচ্ছে ডিমের ডেভিল, তারপরে ছিল স্যালাড, রাধাপল্লবী, চানা মশলা, তার সাথে ছিল ভাত, সাদা ভাত, ডাল, চিপস, আর তার সাথে ছিল সবথেকে এইটা আমি কখনোই খাইনি, সেটা হচ্ছে মাছ। মানে মাছ বলতে কাতলা মাছের, গন্ধরাজ কাতলা, আমি সত্যিই খাইনি খুব। আর তার সাথে ছিল হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি, ফ্রাইড রাইস, আর যেটা হচ্ছে সবারই পছন্দ বিরিয়ানি। কিন্তু আমার বিয়ে বাড়িতে ফ্রাইড রাইসটাই ভালো লাগে। আমার ফ্রাইড রাইস জানি না বিরিয়ানির থেকে বেশি ভালো লাগে। তো ফ্রাইড রাইস আর হচ্ছে মাংস, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, দু রকমের মিষ্টি। কিন্তু আমি রসগোল্লা খুব একটা ভালোবাসি না, তাই জন্য এইখানে ছিল আর সুগার ফ্রি সন্দেশ ছিল, তো সুগার ফ্রি সন্দেশ এগুলো খেয়েছি। প্রতিটা রান্নায় কিন্তু খুবই ভালো ছিল, সাধারণভাবে করা, সত্যি খুবই ভালো লেগেছিল। আর খুব এনজয়ও করেছি, আনন্দ করেছি। বৃষ্টির দিনে এরকম হালকা পাতলা রান্না কিন্তু সত্যিই খুব ভালো লাগে। সবার খাওয়া, মানে সব মানুষের শরীর বুঝে খাওয়া উচিত। তো সেইভাবেই কিন্তু ইসে হয়েছে। আর মাছটা তো মানে কোনো কথাই হবে না, মাছটা কোনো কথাই হবে না। আর জানো আমারও না একটা সময় শখ ছিল যে এরকম মেনু কার্ড আমার বিয়েতেও হবে, কিন্তু বলে না সবকিছু ভাগ্য। আর লাস্টে আইসক্রিম নিয়ে বেরিয়ে আসলাম। কিন্তু এখনো খাওয়া শেষ হয়ে গেছে। দেখো বড় মশাই ঢুকলো এখন, এখন বাজে রাত হচ্ছে 10:30 না 11টা। তো এখানে ওর তো মা নেই, তো ওর মামি একে বরণ করবে, মানে জামাই বরণ করবে। তো সবাই দাঁড়িয়ে রয়েছে, আর তার মধ্যে গেছে কারেন্ট চলে, বুঝতে পারছো কি অবস্থা। আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, সবাই ফোনের আলো ধরে রেখে দিয়েছে। তো এই সবাই তাড়াতাড়ি করে ঢুকে আসলো, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো এই দেখো লাইটেরও সমস্যা করছিল, সত্যি খুব খারাপ অবস্থা ছিল। কি হবে না হবে বোঝা যাচ্ছিল না। তো বলে না ভগবান ঠিক আছে, তো ভগবান সব ব্যবস্থা করে দিল। এই আমরা এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, বেরিয়ে যাব। হ্যাঁ, বরটা একটু দেখেই যাব ভাবছি। তো বর চলে আসছে, এগিয়ে আসছে, তো সেটা একটু দেখে নিলাম। তো তখন তো দেখতে পাচ্ছিলাম না ভিড়ের মাঝখানে, তো ভিডিও করে নিয়েছিলাম। আর সত্যি বরটা খুব ভালো হয়েছে, সিম্পল, ওই যেমন সিম্পল সেরকমই ওর বরটাও হয়েছে। তো ওরা খুব ভালো থাকুক, তোমরা আশীর্বাদ করো ওরা যাতে ভালো থাকে সারা জীবন। একই সাথে যে হাতটা বাঁধতে চাইছে সেই হাতটা যাতে সারা জীবনই একসাথে হাতটা বাঁধা থাকে। আর এইখানে কিন্তু শালিরা এখানে বরণ হয়ে গেছে, শালিরা গেট আটকে দিয়েছে যে জামাইবাবুকে কিন্তু টাকা ছাড়া ঢুকতে দেওয়া হবে না। এই দেখতে দেখতে আমাদেরও টাইম হয়ে গেছে বাড়ি যাওয়ার। তো এর জন্য বাবা বললো চলো, বৃষ্টি যখন কম আছে এখন হালকা হালকা, তো বেরিয়ে যাওয়াই ভালো, কারণ অনেক রাত হয়ে গেছে, হেঁটে আবার যেতে হবে অনেকটাই দূর। তো এই রাস্তাটাও প্রথম আমি কিন্তু যাচ্ছি, এখানে কিন্তু দুই দুই বাপ, শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি মিলে চলছে যেটা হয়। আর দেখো কত সুন্দর রাস্তা ছিল, আমরা কোন রাস্তা দিয়ে গেছিলাম। বলে না ভাগ্যে যেটা থাকবে সেটাই হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকো। টাটা, বাই বাই। নতুন একটা ব্লগ নিয়ে আসবো।